যাক আমাদের উই আর ইন দ্য ডেফনেস অথবা হার্ড অফ হিয়ারিংয়ের ভিতরে আমরা আছি। কানে কম শোনা, এটাই তো আমাদের কাজ চলছে। মোটামুটি আমরা আমাদের পুরো জিনিসটাকে কভার করে ফেলেছি, কভার দ্য ম্যাক্সিমাম থিংস। নাও উইল গো সাম স্পেসিফিক পয়েন্টস, কিছু জিনিসের উপরে আমরা আলাপ করবো। এটা হচ্ছে স্পেশাল ফর্মস অফ সেন্সোরিয়াল হিয়ারিং লস, অর্থাৎ কমন কতগুলো কন্ডিশনে সেন্সোরিয়াল হিয়ারিং লস হয়, এগুলো সম্বন্ধে আমরা কিছু আইডিয়া নেব। Some special forms of sensory hearing loss, and we will try to get some ideas about that things. What are that? Number one, presbycusis, and about the presbycusis I discussed in the last class. Then toxic deafness. Toxic deafness is deafness. It is ototoxicity. Already we discussed it before. And then noise-induced hearing loss. This is very important. Noise-induced. এই সম্বন্ধে একটু আমাদের আইডিয়া করতে হবে। We have to take some, being a doctor, being a medical student, we have to be careful. আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে এটাতে আইন আছে যে নয়েজ করে মানুষের ক্ষতি করা যাবে না, বাট স্টিল আমাদের এই ধরনের কোনো আইন নেই, কিছু নেই। যা এটা সম্বন্ধে আমরা একটু জানবো। নয়েজ-ইন্ডিউসড হিয়ারিং লস অ্যান্ড সাডেন ডেফনেস। সাডেন ডেফনেস অবশ্য কন্ডাক্টিভ হতে পারে, সেন্সোরিয়াল হতে পারে। সাডেনটা সাধারণত ম্যাক্সিমাম যেটা সেটা সেন্সোরিয়াল হিয়ারিং লস, ম্যাক্সিমাম ক্ষেত্রে সেন্সোরিয়াল হিয়ারিং লসটাই হয়। তো এইগুলো হচ্ছে স্পেশাল ফর্মস অফ সেন্সোরিয়াল হিয়ারিং লস। এখন এই যে সাডেন সাডেন সেন্সোরিয়াল হিয়ারিং লস অথবা সাডেন ডেফনেস, এই সম্বন্ধে আমরা কয়েকটা কথা বলি। কখন সাডেন সেন্সোরিয়াল হিয়ারিং লস বলবো অথবা সাডেন ডেফনেস কখন বলবো? সাডেন ডেফনেসটা হচ্ছে ইজ এ টার্ম given to the deafness that occurs instantaneously. Instantaneously যে ডেফনেসটা ঘটে সেটাকে বলা হয় সাডেন ডেফনেস। এখন আমার হলো এখনই আমি কানে কম শুনলাম, কিছুদিন পরে ঠিক হয়ে গেল না, এটাকে সাডেন ডেফনেস বলা যাবে। সাডেন ডেফনেস বলার জন্য একটা ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াটা কি? a hearing loss of 30 decibel occurring over a period of 3 days in 3 frequencies. আমরা আগে বলেছিলাম যে হিয়ারিং লস আমরা মাপি 3টা ফ্রিকোয়েন্সিতে, 500, 1000, 2000। আমরা সব ফ্রিকোয়েন্সিতে মাপি, কিন্তু এই 3টা দিয়ে আমরা আমাদের ইয়েটাকে আইডেন্টিফাই করি। এখন এই যে হিয়ারিং লসটা আমার সাডেন ডেফনেস আমরা কখন বলবো? যখন এই একটা হিয়ারিং লস হবে, there will be hearing loss for 30 decibel for a period of 3 days, 3 দিন থাকতে হবে, in 3 frequencies, then it is sudden deafness. এখন এই this sudden deafness is maybe unilateral or bilateral. It is usually severe in degree and sensorial in type. অনেক সময় হতে হতে এটা খুব সিভিয়ার হয়, অনেক বেশি হিয়ারিং লসটি আমাদের কাছে আসে, বাট ইউজুয়ালি ইট ইজ সেন্সোরিয়াল হিয়ারিং লস, বাট সামটাইমস মে বি কন্ডাক্টিভ। এইটোলজিটা কি? এইটোলজিটা যখন এক্সটার্নাল অডিটরি ক্যানাল, এক্সটার্নাল ইয়ার and middle ear involvement হচ্ছে, when there is involvement of the external auditory canal and the middle ear, we will get the conductive deafness, and that is the sudden deafness conductive type. এটা কখন হয়? কারো কানে ভর্তি ময়লা, wax, there is a lot of wax, and he went for a shower, took a 1 hour shower, and by the time water enters inside the external auditory canal, wax becomes swollen up, and then he started to say, oh, I am not hearing in this ear. এরকম হতে পারে। So wax, foreign body, secretory otitis media, and barotrauma. So this is the very less percentage of this, of sudden deafness, very less severe. We need not to give them more concern, but our more concern, or what we mean by the sudden deafness, that is the sudden sensorial hearing loss. So এই sudden sensorial hearing loss এর কারণগুলো কি? What are the causes? What are the causes of this? Number 1 is the vascular cause, such as hemorrhage, thrombosis,
or embolism কোথায়? The labyrinthine vessels. এবং এই ভ্যাসেলের ভিতরে ভ্যাসোস্পাজম ইজ অলসো অ্যানাদার কজ। সো ভাস্কুলার কজের ভিতরে আমাদের এগুলো পড়ে। দিজ আর দ্য ভাস্কুলার কজেস। All the cause in the, because inner ear is supplied by the labyrinthine artery. So any hemorrhage, any thrombus or embolism or spasm of the labyrinthine vessel. Then trauma. Trauma, and what are the that? Acoustic trauma, head injury, or spontaneous rupture of the membrane in the endolymphatic sac or endolymphatic system. So this, then infective causes. Infective causes ভিতরে what are the that? Viral infections such as encephalitis, mumps, herpes, meningitis, and viral labyrinthitis. So meningitis, viral labyrinthitis, mumps, then herpes lesions, and encephalitis. Toxic causes ভিতরে আগের ওই ড্রাগগুলো চলে আসে, অটোটক্সিক ড্রাগস, even some autotoxic drugs and some other toxins, chemicals also may do this. And some disease, there's the Meniere's disease, neoplastic cause some cerebropontarangal tumors, other causes may be idiopathic. So what are the treatment of this sudden deafness? First, no doubt, treat the cause if found on detailed history. Because while a patient is coming to us, we have to take a detailed history. So on that history, we can elucidate, we can find out the cause. Then number 2, large dose of ACTH, adrenocorticotropic hormone, or steroids produce very good response. Sudden sensory hearing loss, it comes to you earlier, and you use a proper dose of the steroids, not homeopathic dose, not homeopathic dose. Okay. Then there is a role of some vasodilators. Vasodilators like beta histidine, then beta histamine, or beta histine. This 8 to 16 milligram is available. We use 16 milligram 3 times daily, or sometimes 4 times daily. Vitamin C have also a role, and we have to give sudden sensory hearing loss vitamin C and a bit larger dose, 1000 milligram twice daily. It is very important. This carbogen therapy, this is very important. What is carbogen therapy? Being a doctor, you should know it. Carbogen therapy, it consists of 5% carbon dioxide and 95% of oxygen. It helps the oxygenation of Cochlear. Actually, all sensory hearing loss কি হয়, Cochlear ভিতরে অক্সিজেনেশনটা কমে যায়। আমরা এটাকে টার্গেট করি। Even sometimes nowadays we are using some, যখন আমাদের এইসব সাডেন ডেফনেস, টেনিটাস, এগুলোতে আমরা কোনো কিছু না পাই, তখন আমরা কিছু ওটিসি, আমেরিকান কিছু ওটিসি প্রোডাক্ট এগুলো ইউজ করি, যেগুলোতে আমরা আমাদের ককলিয়াতে অক্সিজেন সাপ্লাইটা বাড়িয়ে দেয়। And some low molecular weight dextran also helps to decreasing the blood viscosity. So these are the important things for the treatment schedule for the sudden deafness. এর মধ্যে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের স্টার্টের ব্যাপারে মনে রাখতে হবে। রোল অফ ভ্যাসোডাইলেটরস, ভিটা স্টাডিন, নিকোটিনামাইড, এগুলো ইউজ করা যেতে পারে। ভিটামিন সি, কার্বোজেন থেরাপি, ভেরি ইম্পর্টেন্ট কার্বোজেন থেরাপি, লো molecular weight dextran. These are the things. What is the prognosis? Sudden deafness, why I took these topics? Because আমরা আমাদের প্রাত্যহিক জীবনে, এভরিডে লাইফ, উইল সি, দেখা গেল যে আমার বাসায়, ইন মাই হাউস, একজন আমাকে বলে আমি হঠাৎ করে কানে শুনতে পাচ্ছি না, এটার যে সিকিউরিটিটা কী হতে পারে, বা হোয়াট আই শুড ডু, এই জ্ঞানটা যেন আমাদের হয়ে যায়। ফর দ্যাট রিজন আই এম ডিসকাসিং দিস থিংস। সো প্রগনোসিস, earlier the treatment is started, the better the prognosis. Young patients with moderate loss, if reports earlier, they have been seen to recover better than otherwise
old patients. However, the most cases prognosis is poor. Why? Because they are coming lately and they are not getting the proper treatment, the accurate treatment. Then come to the toxic deafness. About the toxic deafness means autotoxicity. We read it before, but there I was specified only to the on the autotoxic drugs. But today I want to go a bit elaborate. How that this toxic deafness or autotoxicity is to be caused by the exogenous and endogenous. Exogenous is such as drugs or chemicals. What they do, they damage the inner ear and neurons, both the cochlear and the vestibular nerves. এখন এটা আমাদের মনে আছে, we read it before. What are that potentially autotoxic drugs, or যেটা আমার ইনার ইয়ার অথবা ইনার ইয়ার অথবা নিউরনস অফ বোথ ককলিয়া অ্যান্ড ভেস্টিবুলার নার্ভকে ড্যামেজ করে, সেটার মধ্যে কারা আছে? অ্যান্টিবায়োটিক্স, স্পেশালি অ্যামাইনোগ্লাইকোসাইডস, দেন কুইনাইনস, স্যালিসাইলেটস, বিটা ব্লকার ড্রাগস যেমন প্রোপানল। আপনারা অনেক সময় প্রোপানল কেন আউটডেটেড হয়ে গেছে? স্টিল in the villages or some old doctors they are using propanolol. It's not a good drug. Should not use propanolol. Then some anti-cancer drugs, some diuretics. We know it before. But about this exogenous, we read it before. What are the endogenous factors that causes toxic deafness? The endogenous causes such as hypothyroidism. মাথায় রাখতে হবে, hypothyroidism patient যারা, তাদের কিন্তু তাদের টক্সিক ডেফনেস হয়, হাইপোথাইরয়েডিজম। এবং লং টার্ম হাইপোথাইরয়েড পেশেন্ট যারা, তাদেরকে টেস্ট করলে কিন্তু তাদের হিয়ারিং লসটা পাওয়া যায়। এখন আমাদের দেশের সমস্যাটা হচ্ছে, if someone is coming to you with this, if you go to test his or her ear, বলবে সমস্যা আছে, আমি গেলাম গলা নিয়ে, উনি আমার কান পরীক্ষা করেন, তাই না? সমস্যা আছে, বাট you keep it in mind that hypothyroidism is very important for toxic deafness. Then avitaminosis, systemic disorders such as diabetes. দেখবে ডায়াবেটিস পেশেন্টরা অনেকদিন থাকতে থাকতে তারা কানে কম শোনে। ডায়াবেটিস, লিকোমিয়া, nephritis, sarcoidosis, and the Paget's disease. So these are the endogenous cause of the toxic deafness. এইটার ব্যাপারে what are the treatment, এগুলো আমরা অটোটক্সিসে পড়েছি, সেখানে আমরা ডিসকাস করেছি। আর অলওয়েজ if you can find out the factors, you can find out the causative agents, it is very easy to treat us. Always treatment of the cause is the causative factors or causative agent is the first agenda for us, then the other things. So this toxic finish. Then acoustic trauma. This is very important. All the things are important. Otherwise, if not important, why it is included in the books? Why they written in the books? And acoustic trauma, you can say noise trauma or noise-induced trauma. আমরা হর হামেশায় ঢাকা শহরে রাস্তায় নামলে ভ্যাঁ ভু প্যাঁ, স্কুলের সামনে সব কন্টিনিউয়াস ঢেউ বাজাচ্ছে, গাড়ি আওয়াজ করছে, দরকার নাই, তাও সিগন্যাল দিচ্ছে, হর্ন বাজাচ্ছে, সামনে জ্যাম বসে আছে, প্যাঁ 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 করে বাজাচ্ছে। তো এইগুলো তো আমাদের কমন জিনিস। তারপর স্কুলের পাশে একটা ফ্যাক্টরি চলছে, তাই না? ক্লাস চলতেছে, ক্লাসের ভিতরে একটা ফ্যান গাট 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 করে চলতেছে। তো এইগুলো তো আমাদের কমন জিনিস। এবং স্যাড যে আমি বললাম তো যে ইন্ডিয়া যখন স্বাধীন হয় 47-এ, 1948-এ তারা অ্যাক্ট করে ফেলেছে যে হিয়ারিং লস হলে কম্পেনসেট করতে হবে। আমি যদি এই ফ্যাক্টরিতে কাজ করি, করার পর যদি আমার কানের হিয়ারিং লস হয়, আমাকে কম্পেনসেশন দিতে হবে। কিন্তু দেখো ওরা 48-এ করেছে, আর 2017 এখন, আমাদের কোনো ওই নাই। আমাদের কত লোক, কত কলকারখানায় বিভিন্ন জায়গায় কাজ করে, বিশেষ করে যে পাওয়ার প্ল্যান্টগুলোতে, বিশেষ করে ইন্ডাস্ট্রিগুলো, ফ্যাক্টরিগুলোতে, যেগুলোতে আওয়াজ চলতেছে, গভর্নমেন্টের বলো প্রাইভেট বলো, গভর্নমেন্টের ফ্যাক্টরি তো কম, প্রাইভেট ফ্যাক্টরি বেশি, কিন্তু এগুলো নিয়ে কেউ কনসার্ন না। কারণ এগুলো কনসার্ন করলে যে অনেক টাকা কম্পেনসেশন দিতে হবে বা তাকে প্রোভাইড করতে হবে, কিন্তু এগুলো নিয়ে কোনো কারো মাথা ব্যথা নেই। যাক, সেগুলো দুঃখের কথা। আমরা
বলতেই পারি, যারা প্ল্যানার, যারা পলিসি মেকার, তাদেরকে বারবার বলা হচ্ছে, কোনো কাজ হচ্ছে না। যাক, আসো এই অ্যাকোস্টিক ট্রমা অর নয়েজ ট্রমা অর নয়েজ ইনডিউসড ডেফনেস সেটা কি, এটার আগে হোয়াট ইজ নয়েজ এই সম্বন্ধে একটু যেন আমাদের ধারণা থাকে। আসলে নয়েজটা এমন কিছু না, নয়েজটা তো একটা সাউন্ড ডেফিনেটলি। তবে আমরা যখন কথা বলি, হ্যাঁ, কথা বলি যে সাউন্ডটা বা নর্মালি কোনো কথা আসে প্লিজেন্ট হতে হয়, কিন্তু নয়েজটা আনপ্লিজেন্ট হয়। যেমন আমরা নর্মাল কথাবার্তা বলি ওয়ান্টেড, কিন্তু নয়েজ যেটা আনওয়ান্টেড, যেটা আমরা নর্মালি কথাবার্তা বলি যেটা সুইটেবল, যেটা সেটা সাধারণত ডিজায়ারেবল, আমরা উইশ করি, যে ডিজায়ার করি, বাট নয়েজটা আনডিজায়ারেবল। সো একটা ইফ ওয়ান সাউন্ড হ্যাভ দিস থ্রি ক্যারেক্টার, দেন দ্যাট ইজ দ্য নয়েজ। এটা একটু মনে রেখো তোমরা। হ্যাঁ, নয়েজটা কি? তিনটা জিনিস আসলে। একটা যে প্লেজেন্ট, তো এভরিথিং ইন এভরিওয়্যার, if there is a pleasant thing, so you'll be happy. So if any sound is unpleasant, unwanted, and undesirable, that is the noise. And different noise. এখন এই নয়েজটা, so unpleasant, unwanted, and undesirable sound, that is the noise, and this noise causes the or some trauma to our ear or inner ear, and causes the acoustic trauma, and ultimately sequelae is the deafness, that is usually the sensory hearing loss. এখন এই যে ডেফনেসটা, এই যে আমরা যে ডেফনেসটা, এই ডেফনেসটা টু ভ্যারাইটির, দুই ধরনের হয়। একটা হচ্ছে অ্যাকুট ভ্যারাইটি, আর একটা হচ্ছে ক্রনিক ভ্যারাইটি। অ্যাকুটটা কি? অ্যাকুটটা হচ্ছে আমি হঠাৎ করে সেটা সাউন্ডের এক্সপোজার হলাম, হ্যাঁ, লাউড সাউন্ড, লাইক একটা বোম ফাটলো, এক্সপ্লোসিভ নয়, গ্রেনেড ফুটলো, তাই না? তারপর ফায়ার গান হলো, হ্যাঁ, ওর কাছে আমি পড়ে গেলাম, তাই না? মর্টার শেল ছাড়লো, তো এটা হচ্ছে অ্যাকুট অ্যাকুট। সো suddenly exposed to a loud sound, that is the acute. And chronic exposure to a constant background noise, like noise produced by machinery, power drills, saws, engines, তারপরে যে টাইলস মিস্ত্রি যে টাইলসের কাজ করছে, টাইলস, দেন এই যে কনস্ট্রাকশন মেশিনের ভিতরে ইট, বালু, সিমেন্ট মিলাচ্ছে, কন্টিনিউয়াসলি সারাক্ষণ সাউন্ড করতেছে। এইটা তো ওখানে যারা করছে তাদের তো প্রবলেম হচ্ছে পাশের বাড়ি, তাদেরও কিন্তু এই প্রবলেম। তারা আলটিমেটলি এরকম যদি একটা বিল্ডিং হচ্ছে তোমার বাসার পাশে 10 তলা, ওই বিল্ডিংটা কমপ্লিট হতে স্টার্ট করার সময় তুমি তোমার হিয়ারিং টেস্ট করো, তখন যা পাবা কমপ্লিট হওয়ার পরে দেখবে যে 10-15 ডেসিবেল লস হয়ে গেছে, 20 ডেসিবেল লস হয়ে গেছে। এটাই ইউজুয়াল। তবে সাধারণত ইয়াং যারা, তাদের কম হয়, এবং তারা এটা আবার রিকভার করতে পারে কিছু কিছু জিনিস দিয়ে। আর যারা ওল্ড, তাদের জন্য সত্যিই দুঃখজনক, আর যারা বাচ্চা, তাদের জন্যও দুঃখজনক। যাক, এখন এই যে অ্যাকোস্টিক ট্রমা আমি বললাম, যে অ্যাকোস্টিক ট্রমা বা নয়েজ ট্রমা অর নয়েজ ইনডিউসড ডেফনেস, এই ডেফনেসটা বলেছি আমি অ্যাকুট আর ক্রনিক হতে পারে। হ্যাঁ, এখন এগুলো ছাড়া কখন হতে পারে? সাধারণত শুটিং ক্লাবে, স্পোর্টস শুটিং, এই শুটিংয়ে কিন্তু উনি শ্যুট করতে গিয়ে ওনার কানের সাউন্ডটা গিয়ে হতে পারে। হ্যাঁ, সেজন্য কিন্তু তারা অনেক প্রিপারেশন নেয়, কানটাকে বন্ধ করে যারা শুটার, তারা কিন্তু হয়তো খেয়াল করলো না বা ভালো করে প্যাকড হইলো না, হ্যাঁ, তাহলে স্পোর্টসের মতো প্রবলেম হতে পারে। হ্যাঁ, রিক্রিয়েশন হতে পারে। রিক্রিয়েশন কি? আজকালকার যুগে হাই অ্যাম্পলিফাইং অফ দ্য মিউজিক্যাল সাউন্ডস, হ্যাঁ, রিক্রিয়েশনে এটা যদি ইউজ করা হয়, হাই অ্যাম্পলিফিকেশন সাউন্ডগুলো ইউজ করা হয়। এখন এই যে আমার যেটা হচ্ছে অ্যাকোস্টিক ট্রমা, সেটা কিন্তু এটাও কিন্তু আমার মেবি টেম্পোরারি অর এ পার্মানেন্ট সেন্সরিয়াল ডেফনেস হতে পারে। এবং দিস ডেফনেস ইউজুয়ালি অ্যাকম্পানিড বাই দ্য টিনিটাস। তাহলে আমরা এই যে বড় বড় কনসার্টে যাবো, চেষ্টা করবো অনেক একটু দূরে বসতে, সামনে না, গায়ক দেখার দরকার নেই, হ্যাঁ, চেহারা দরকার নেই, গান শুনলে হবে। আর অথবা প্রিকশন নিয়ে তবু একদম সামনে, অনেকে আছে একদম সামনে বসবে, দেখবে। চেষ্টা করো তোমরা এগুলো মনে রাখতে, যে এবং যে ডেফনেসটা হয় রিভার্সেবল, সাথে সাথে ট্রিটমেন্ট না নিলে অনেকে ট্রিট করতে পারবো। অনেকে হয় কি, কনসার্ট থেকে গেল, কনসার্টে যাওয়ার পর কানটা তো বন্ধ হয়ে থাকে,
স্টার্ট করলো, সে মনে করে কনসার্ট থেকে আসছে, দেখবে 2-3 দিন 4 দিন পার করে দেয়, তারপর ডক্টর কাছে যায়, যদি দেখে যে আর চলছে না, তখন কিন্তু মেঘে মেঘে অনেক ব্যথা হয়ে যায়, সমস্যা হয়ে যায় ট্রিটমেন্টটা। সো কনসার্টে যেতে হলে সাবধানে সাউন্ডটা মনে রাখতে হবে, এবং এই সাউন্ডগুলো, এই ডেফনেসগুলো আমাদের ইউজুয়ালি অ্যাকম্পানিড বাই দ্য টিনিটাস। এবং এগুলো কেন হয়? Because by these sounds they damages the hair cells in the organ of corti. Organ of cortiতে তারা হেয়ার সেলগুলোকে ড্যামেজ করে দেয়। সেই জন্য how to manage these patients? Managemenটের prevention is the best management. Prevention is the best management. এখন controlling the noise level which should not exceed 90 decibel. হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে। এবং 90 ডেসিবল মানে এক্সপোজ ফর 8 hours a day। যদি কোথাও আমি থাকি এবং সেখানে সাউন্ড, আশেপাশের সাউন্ডটা আমি যদি 8 ঘন্টার মতো থাকি, কোনো মতেই 90 ডেসিবল উপরে থাকতে পারবে না। এই জন্য স্কুলে অবশ্য ছেলেমেয়েরা কিন্তু 8 ঘন্টা আবার বেশি থাকে, এবং সেই স্কুলের আশেপাশের এনভায়রনমেন্টের সাউন্ডটা যদি 90 ডেসিবলের উপরে হয়, তাহলেই কিন্তু তাদের হিয়ারিং লস, অ্যাকোস্টিক ট্রমা তাদের ঘটে যাবে। সুতরাং এটা যেন মানুষের মাথায় থাকে, আমরা যারা আছি তারা যেন আমরা এটা মাথায় রাখি। হ্যাঁ, এবং এই জন্য নয়েজ লেভেল শুড বি রিডিউসড এট দ্য সোর্স ইফ পসিবল। এটা আমাদেরকে কমাতে হবে। একটা কথা মনে রাখতে হবে, এই নয়েজ অফ 90 ডেসিবল 8 hours a day for 5 days a week is the maximum permissible limit. মনে থাকবে পারমিসিবল লিমিটটা কত? 8 ঘন্টা, সপ্তাহে 5 দিন, সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিন হলে তো আবার চলবে না। সূত্রটা হচ্ছে 90 ডেসিবেল পর্যন্ত আমার নয় চলবে, 8 ঘন্টা থাকা চলবে, তবে সপ্তাহে 5 দিন, 2 দিন আমাকে ছুটি নিতে হবে। দিস ইজ দ্য ম্যাক্সিমাম পারমিসিবল। এটা হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম, এর নিচে থাকলে বেটার। 5 দিন ঠিক আছে, 5 দিন থাকলাম আমি 90 ডেসিবেল নিচে, 80, 85, ভেরি গুড। হ্যাঁ, ভেরি গুড। এইটা অর্থের জায়গায় আমি একটু কম যদি হয়, 6 ঘন্টা 7 ঘন্টা, এই ক্ষেত্রে আমার দিন বাড়িয়ে যেতে পারে, 5 দিন জায়গায় 6 দিন হতে পারে, 7 দিন করা যেতে পারে। বাট ফর এখন দেখো 90 ডেসিবল থেকে যদি তুমি অল্প বাড়াও, 110, মাত্র 10 থেকে 20 ডেসিবল বাড়িয়ে দাও, তাহলে অনলি হাফ অ্যান আওয়ার ইজ পারমিসিবল। কেউ যদি 110 ডেসিবল সারাউন্ডিংয়ে থাকে, তার হিয়ারিং লস, সেন্সরি হিয়ারিং লস, হেয়ার সেল ড্যামেজ হতে বাধ্য। যদি তুমি 110 ডেসিবলের একটা নয়েজের এনভায়রনমেন্টের ভিতরে যদি তুমি মোর দেন হাফ অ্যান আওয়ার স্টে করো, সো এটা একটা বিরাট ব্যাপার। এখানে একটা মজা আছে, তুমি হয়তো বলতে পারো মিডিলের যে মাসলগুলো আছে, সেই মিডিলের মাসলগুলো যে স্টেপিডিয়াস, সেন্সিটিভিটি রাখা হয়েছে কেন? হ্যাঁ, রাখা হয়েছে আমাদেরকে প্রটেক্ট করার জন্য সাউন্ড থেকে। অ্যাকচুয়ালি সাউন্ড প্রটেক্ট থেকে তাদেরও একটা লেভেল আছে, এই লেভেলের পরে তারা আর করতে পারে না। কেন পারে না? আসলে সাউন্ড যত বেশি হয়, তাদের কন্ট্রাক্ট করলে ওই কন্ট্রাক্টটা বেশিক্ষণ সময় তাদেরকে থাকতে হয়। বেশি কন্ট্রাক্টার থাকে, সে রিল্যাক্স করলেই না তোমাকে আবার হেল্প করবে, ওই কন্ট্রাক্ট থাকার ফাঁকেই কিন্তু ড্যামেজটা হয়ে যায়। এই জন্য অ্যাকোস্টিক রিফ্লেক্সটা, এই যে আমার টেনসর টিম্পানি বা স্টেপিডিয়াস মাসল, তারা যে আমাকে হেল্প করবে, অ্যাকোস্টিক রিফ্লেক্স ডাজ নট প্রোভাইড এনি হেল্প in impulse noise. কোনটা ইম্পালস নয়? নয়েজ অ্যাবভ 160 ডেসিবল। হ্যাঁ, সেটা কি? 160 গান ফায়ার, তারপর বোম ব্লাস্ট, এসব জায়গাতে কিন্তু আমাকে হেল্প করতে পারে না ওটা, এবং এটাকে বলা হয় ইম্পালস নয়েজ। কেন? বিকজ লং কন্ট্রাকশন টাইম অফ দ্য মাসলস অফ দ্য মিডল ইয়ার। তাহলে বেশি হলে এরা আমাদেরকে হেল্প করতে পারে না, অ্যাকোস্টিক রিপ্রেজেন্ট করতে পারে না। যাক, সো হাউ টু প্রিভেন্ট, আমি বললাম এটা, তাহলে আমাদেরকে আমার নিজস্ব সাউন্ড, সব এনভায়রনমেন্ট, এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আর্লি ডিটেকশন অফ দ্য হিয়ারিং লস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেয়ারবাই প্রোভাইডস, দেয়ারপর কী করতে হবে আমাদেরকে? অডোমেট্রিক অ্যান্ড পিরিয়ডিক অডোমেট্রিক অ্যান্ড স্ক্রিনিং অফ দ্য ওয়ার্কার্স ইন দ্য নয়েজ ব্যাকগ্রাউন্ডস ইজ অ্যাডভাইজেবল। যেসব কারখানায় তাদেরকে আমাদের অডোমেট্রিক টেস্টগুলো করতে হবে। যেসব পেশেন্টদেরকে বা যেসব লোকদেরকে আমরা সাসপেক্ট করবো, তার দে শুড বি গিভেন অ্যান অল্টারনেটিভ জব। আর ইফ দ্য নয়েজ ক্যানট বি রিডিউসড টু দ্য সেফ লেভেল, দ্য ওয়ার্কার শুড বি মেড টু ওয়্যার
এয়ার প্লাগস, তাদেরকে আমরা যদি দেখা যায় না দিতে পারছি না, তাদেরকে তাদেরকে প্রোটেকশন দিতে হবে, এয়ার প্লাগ দিতে হবে, হ্যাঁ, এয়ার প্লাগস, মাস্ক ইউজ করতে হবে, এগুলো ইউজ করাই দিতে হবে। আমি এটা বলছিলাম তোমাদেরকে, ইন্ডিয়ান অ্যাক্ট 1948-এ যেটা হয়েছে, নয়েজ ইনডিউসড হিয়ারিং লস ইজ নোটিফায়েবল অ্যান্ড কম্পেন্সেবল ডিজিজ। নোটিফায়েবল অ্যান্ড কম্পেন্সেবল, যদি কেউ নয়েজ ইনডিউস দিয়ে হয়, সে ডিজিজের কম্পেনসেশন পাবে, সে কম্পেন্সেবল ডিজিজ। আন্ডার দিস অ্যাক্ট, hearing protection is recommended to all the workers who are constantly exposed to noise of more than 85 decibel frequency or more than এই 85 ডেসিবেলের মধ্যে যদি তারা থাকে, তাদেরকে যদি পরে থাকার জন্য যে তাদের হিয়ারিং লস হয়, একটু কম্পেনসেট। যাক, উই হোপ ফর দ্য বেস্ট, আমাদের দেশে হয়তো কোনো একদিন এটা হয়ে যাবে। আচ্ছা, ইফ হিয়ারিং লস অলরেডি স্টার্টেড, it would be necessary to move the person away from the noise along with the use of, তাকে কিছু ভিটামিন ই দিতে হবে, মাইক্রোভিটামিন, নিকোটিনামাইড, মাল্টিভিটামিন, এগুলো দিতে হবে। should start hearing conservative programs such as reduction of noise at source, educating the public and employees regarding the bad effects of loud sound is important. মানুষদেরকে উজ্জীবিত করতে হবে, সচেতনতা করতে হবে, মানুষকে জানাতে হবে। তো এই নয় যে অ্যাটলিস্ট আমরা যেন আমার যে গাড়িটাতে থাকি, সেই গাড়িতে উবরে বসে তাই যেন বলি, ভাই এগুলো করেন না। এই সেই ড্রাইভারটা জেনে যদি আরেকজনকে বলে তাতে যদি আমাদের কোনো বেনিফিট হয়। সো এই নয়েজ ইনডিউসটা কিন্তু তোমাদের ভেরি ইম্পর্টেন্ট আমাদের জীবনের জন্য। আমরা কত সাউন্ডে থাকবো, কি থাকবো, আমরা কি যখন কোথাও বোম ফুটছে সেখানে দেখতে যাবো কি নিয়ে, বিয়ে বাড়িতে বোম ফুটছে তার থেকে দূরে থাকবো না কাছে থাকবো, পুজো মণ্ডপে অনেক ফুটাচ্ছে কাছে থাকবো না দূরে যাব, আমি কনসার্টে যাবো, কনসার্টে গেলে সামনে বলবো না পিছনে বলবো, কীভাবে বলবো। সো অ্যাটলিস্ট এই প্যাটার্ন, এই জিনিসগুলো যেন আমাদের একটু মাথায় থাকে। দেন কামস টু দ্য ট্রমাটিক ডেফনেস। ট্রমাটিক ডেফনেসের মধ্যে যেটা আসে, সেটা এক নম্বর যেটা আসে হেড ইনজুরি, হ্যাঁ, তারপর আসে ডিউ টু অ্যাটমসফেরিক প্রেশার চেঞ্জেস। হেড ইনজুরির জন্য যেটা আসে, হ্যাঁ, হেড ইনজুরি ইফেক্ট মে বি on the middle ear or inner ear, causing mixed type of pure sensory hearing loss. হেড ইনজুরির জন্য যদি আমার শুধু মিডল ইয়ারের ভিতরে হয়, তাহলে কন্ডাক্টিভ হবে, এর সাথে যখন ভিতরটা যোগ হবে তখন মিক্সড হয়ে যাবে, কন্ডাক্টিভ অ্যান্ড সেন্সোরিয়াল মিলে। আর অথবা স্রেফ আমার সেন্সোরিয়াল হিয়ারিং লস হতে পারে, হতে পারে। অ্যাকচুয়ালি প্যাট্রাস বোনটা, যে এই প্যাট্রাস বোনসের সবচেয়ে উইকেড পার্ট হচ্ছে স্কমাস টেম্পোরাল সুচার। এই যে স্কমাস টেম্পোরাল সুচার লাইনটা প্যাট্রাস বোনের সবচেয়ে উইক পয়েন্টটা, এবং লংগিচুরাল ফ্র্যাকচার হতে পারে এখানে, অথবা ট্রান্সভার্স ফ্র্যাকচার হতে পারে টেম্পোরাল বোন। যদি লংগিচুরাল ফ্র্যাকচারটা হয়, সাধারণত আমাদের হেড ইনজুরিতে আমরা যদি কোথাও করি, লংগিচুরাল ফ্র্যাকচার ইজ 4 times কমন দেন দ্য ট্রান্সভার্স ফ্র্যাকচার। এবং একটা সুবিধা হচ্ছে, যদি লংগিচুরাল ফ্র্যাকচার হয়, সুবিধাটা হলো আমার কন্ডাক্টিভ ডেফনেস হয়, কিন্তু যদি আমার ট্রান্সভার্স ফ্র্যাকচার হয়, সেক্ষেত্রে কিন্তু আমার সেন্সোরিয়াল হিয়ারিং লস হয়। এবং এই যে ট্রান্সভার্স লংগিচুরাল ফ্র্যাকচারটা, এটা আমরা একটু বুঝতে পারি, পেশেন্ট যখন আমাদের কাছে আসে, কজেস ব্লিডিং ফ্রম দ্য মিটাস উইথ দ্য কন্ডাক্টিভ হিয়ারিং লস। কিন্তু যখন ট্রান্সভার্স ফ্র্যাকচারস হয়, ইট কজেস ইনার ইয়ার অ্যান্ড কজেস দ্য সেন্সোরিয়াল হিয়ারিং লস। তো প্যাট্রাস বোনের সবচেয়ে উইকেস্ট পয়েন্ট কোনটা, সেই জায়গায় কী ধরনের ফ্র্যাকচার হয়, লংগিচুরাল হতে পারে এবং ট্রান্সভার্স ফ্র্যাকচার হতে পারে। যাক, এরপর আমাদের যেটা আসে ডেফনেস ডিউ টু অ্যাটমসফেরিক প্রেশার চেঞ্জ। ইট ইজ সিন আফটার ওয়ার্ক ইন এ compressed air chamber and may be seen in the drivers or in submariner operations. There may be disruption of the organ of body causing sudden sensorial hearing loss. এবং এই যে চেম্বার, ক্লোজ চেম্বারে কাজ করেন, সাবমেরিনে যারা থাকেন, তারা ড্রাইভ করেন, তাদের কিন্তু এই প্রবলেমটা হতে পারে। আরেকটা হতে পারে ব্যারোট্রমাটিক অটাইটিস মিডিয়াতে যেটা হয়, সেখানে ব্যারোট্রমা করে স্পাজম, ব্যারোট্রমাটিক ইঞ্জুরি, ভ্যাসেল স্পাজম হয়ে আমাদের ইনার অর্গানটাকে নষ্ট করে দিতে পারে। এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে ইনফেকশনস অ্যান্ড দ্য সেন্সোরিয়াল হিয়ারিং লস। ইনফেকশনস অ্যান্ড দ্য সেন্সোরিয়াল হিয়ারিং লস, কী কী ইনফেকশনে আমাদের হতে পারে? ভাইরাল কন্ডিশনস,
ভাইরাল কন্ডিশনস, কী কী ইনফেকশন আমাদের সেন্সরি ইম্প্ল্যান্ট লস হতে পারে, এগুলো একটু মাথায় রাখতে হবে। একজন ডক্টর হিসাবে, একজন মেডিকেল স্টুডেন্ট হিসাবে আমরা যারা এগুলো একটু মনে রাখি। ভাইরাল কন্ডিশনস সাচ এস মামস, ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এন্টারোভাইরাস, টাইফাস, এই যে ভাইরাসগুলো আছে, এই ভাইরাসগুলোতে কিন্তু আমরা আমাদের সেন্সরি হিয়ারিং লস হতে পারে। এবং দিস ডেফনেস মে বি ইউনিলেটারাল অর বাইলেটারাল, অ্যান্ড হোয়েন ইট হ্যাপেন্স, এটি একটু মনে রাখবে, এগুলি অ্যাপিয়ার্স 4 থেকে 14 ডেথ, যখন আমি ভাইরাস দ্বারা আক্রমণ করি, চতুর্থ দিন থেকে 14 দিন, 4 দিন থেকে 14 দিনের মধ্যে এই ঘটনা ঘটে। আর্লি ডিটেকশন, আর্লি রেজাল্ট। সুতরাং পেশেন্ট যদি কোনো বাসায় কারো ভাইরাল ডিজিজ হচ্ছে, মাউস হচ্ছে, হঠাৎ বলে আমি কানে কম শুনি, ইমিডিয়েটলি ইএনটি ডক্টর, ইমিডিয়েটলি। আচ্ছা, যাক, ইনফেকশনস অ্যান্ড সেন্সরি হিয়ারিং লসের ভিতরে আমি ভাইরাল কজ বললাম, ব্যাকটেরিয়াও দায়ী থাকে সেগুলোর কারণ, যেমন মেনিনজোকক্কাল মেনিনজাইটিস, টাইফয়েড ফিভার, টিউবারকুলার মেনিনজাইটিস, মেনিনজাইটিস, সেপটিক মেনিনজাইটিস, এগুলোতে কিন্তু আমার সেন্সরি হিয়ারিং লস হয়। তারপর সিফিলিসও আমাদের হয়। তো সুতরাং এই কথাগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এরপর যেটা আসে আমাদের সাইকোজেনিক ডেফনেস। সাইকোজেনিক ডেফনেস যেটা হয়, আমাদের গেল, এখন আসলে আমরা কিছু ডেফনেসের ভ্যারাইটিস করি। সেন্সরি হিয়ারিংসের মধ্যে আমরা এগুলো বললাম। এখন আসো সাইকোজেনিক ডেফনেস। আমাদের একটু তাড়া করে দিতে হবে না, সময় বেশি নাই, আপনার হয়ে গেছে, ওদিকে আরো দুটো আলাপ করতে হবে, আজকে শেষ করে দেবো। সাইকোজেনিক ডেফনেস, সাইকোজেনিক ডেফনেসের ভিতরে যেটা হয় সেটা হচ্ছে, ইন দিস ফর্ম দ্য পেশেন্ট কমপ্লেন্স অফ ডেফনেস ডিসপাইট এনি অর্গানিক লেশনস। সাইকোজেনিক ডেফনেসে কি হয়, পেশেন্টের কোনো অর্গানিক লেশন নাই, কোনো অর্গানিক লেশন নাই, বাট দ্য পেশেন্ট কমপ্লেন্স দ্যাট হি ইজ হার্ড অফ হিয়ারিং, তিনি কানে কম শোনেন, তিনি কানে কম শুনছেন। সো সাইকোজেনিক ডেফনেস এটা দুই ধরনের হয়, একটা হচ্ছে ফাংশনাল, আর একটা হচ্ছে ম্যালিঙ্গারি। ফাংশনালটার আরেকটা ব্যাপার আছে, এটাকে হিস্টেরিক্যালও বলা হয়। এবং ইন দিস টাইপ যে ডেফনেসটা, দ্য ডেফনেস ইজ বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ দ্য পেশেন্টস কনসিয়াসনেস। পেশেন্টসের কনসিয়াসনেসের বাইরে থাকে, কিন্তু সত্যি সে আসলে শুনতে পায় না, কিন্তু বেসিক্যালি তার ইনার ইয়ারে বা মিডল ইয়ারে বা কোনো ইয়ারে বা হিয়ারিং অর্গ্যানে বা হিয়ারিংয়ের জন্য যারা যারা রেসপন্সিবল, তাদের ভিতরে কোনো ফল্ট নেই, কিন্তু পেশেন্টের কোনো কন্ট্রোল থাকে না অ্যাবাউট দ্য পেশেন্টস কনসিয়াসনেস, অ্যাবাউট দ্য সাউন্ড। এখানে কি হয়, দ্য পেশেন্ট সিজেস টু লিসেন and fails to respond. There is increased resistance in the auditory pathways, and seat of lesion is always in the cerebral cortex. এখানে ভিতরে কিছুই নেই, গন্ডগোলটা হয় তার সেরিব্রাল কর্টেক্সের ভিতরে। কাদের হয়, ইট ইজ সিন ইন দ্য ইমোশনালি লায়াবল পার্সোনালিটি, ইমোশনালি যারা লায়াবল, স্পেশালি ইন দ্য ওমেন, স্পেশালি ইন দ্য ওমেন। আমরা এরপরে এখান থেকে অনেক ডিটেলস ব্যাপার আছে, হাউ টু ডায়াগনোস ইট, হাউ টু, দরকার নেই, আমরা জাস্ট একটু আইডিয়া করলাম, বললাম। এরপরে যেটা আসে ম্যালিঙ্গারি। এখানে কি ম্যালিঙ্গারিটা কি, the patient is able to hear but pretends, সে শো করে, কি শো করে, সে pretends not to hear, সে শো করে যে আমি শুনি না। আচ্ছা, this is perhaps due to কি জন্য হতে পারে, maladjustment, medical compensation or social circumstances। এইসব পেশেন্টদেরকেও কিন্তু আমরা আমাদের চেম্বারে আসলে বের করে ফেলতে পারি যে আদৌ সে or she is doing malingering, or সত্যি সে বলে আমি কানে শুনি না, তা আদৌ সে তাই ঘটনা না অন্য কিছু। যাক, ডেফনেসের মোটামুটি হয়ে গেল। এখন ভেরি ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট, যে আমাদের সবাই বাসায় বাচ্চা আছে, সবাই নবজাতক হবে, সব ফ্যামিলিতে নতুনের আগমন ঘটবে, এই বাচ্চাদেরকে হাউ উইল ডিল, এই বাচ্চাদের খারাপ অবস্থা হাউ উইল নো। এই জন্য ডেফনেস ইন চিলড্রেনটা আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো। টুকটাক পরীক্ষা লাগতে পারে, স্পেশালি পেডিয়াট্রিক্সে তো লাগেই। সুতরাং আমার কাছে ছোট্ট একটা শুনে গেলে
পেডিয়াট্রিক্সে আমার মনে হয় খুব লাভবান হবে তোমরা। সো ডেফনেস ইন চিলড্রেনটা আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। এখানে কেন ব্যাপারটা আসলে চাইল্ড বর্ন ডেফ or who acquires hearing loss before language development is a great disadvantageous point. Disadvantageous stage, যে বাচ্চাটা জন্মই গ্রহণ করলো কানে না শুনে, অথবা যে জন্মগ্রহণ পরে অ্যাকোয়ার করলো ডেফনেসটা, তার সে কিন্তু তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার আগেই যদি সে কানে কম শুনে, তাহলে এটা তার জন্য ভেরি গ্রেট ডিসঅ্যাডভান্টেজ। কেন? হ্যাঁ, বিকজ দে আর ইন দ্য ফেইলিউর অফ দ্য কমিউনিকেশন। সে যদি কানে শোনার আগে ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করার আগেই কানে শোনা না হয়, তাহলে তার ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করবে না। এখন এই কমিউনিকেশনটা না করে এগুলো কেন আমাদের জরুরি? কেন? উই নিড ইট ফর আওয়ার আওয়ার সোশ্যাল লাইফ, মেন্টাল গ্রোথ, ফিউচার ডেভেলপমেন্ট। আমি যদি ভালো না শুনি, তাহলে কিন্তু আমার মেন্টাল ছোটো কাল থেকে যদি না কম শোনা হয়, তাহলে মেন্টাল গ্রোথ হবে না। বা আমি যদি অল্প শুনি, একদম শুনি না, তাহলে তো কিছুই ডেভেলপ করবে না। হ্যাঁ, সোশ্যাল লাইফে হ্যাম্পার করবে, মেন্টাল গ্রোথে হ্যাম্পার করবে, তার ফিউচার যে ডেভেলপমেন্ট হবে সেগুলো হ্যাম্পার করবে। না শোনা, কম শোনা, হ্যাঁ, দুটোতেই মানে একই রকম অবস্থা। তবে কম শোনাতে কম হবে, আর যিনি একদম শুনছেন না, তার তো বিহেভিয়ার থেকে শুরু করে এভরিথিং উইল বি চেঞ্জড। আমাদের স্পিচ, তার অর্থ কি দাঁড়ালো? তার অর্থ দাঁড়ালো যে আওয়ার স্পিচ অ্যান্ড দ্য হিয়ারিং আর ইন্টাররিলেটেড। ফর নর্মাল স্পিচ, child must hear sounds. For normal speech, child must hear sounds. Later he understands the sound of the words, and he imitates the words and talks. প্রথমে তাকে সে সাউন্ডটা নিতে হয়, তারপর সে শব্দটাকে নেয়, তারপর সে কথাটা বলে। The whole process is lost in a deaf mute. হোল প্রসেসটা, এই যে প্রসেসটা, সে যে সাউন্ডটা নিবে, সাউন্ডটা শুনতে হবে, তারপরে সাউন্ডটাকে আন্ডারস্ট্যান্ড করবে, তারপর ওয়ার্ডটাকে সে বুঝবে এবং সে ওয়ার্ডটাকে বের করবে এবং কথাটা বলবে, এই কথাটা বলবে। এই যে এটা, এই হোল প্রসেসটা কিন্তু আমাদের ডিপ মিউটে থাকে না। তাহলে হোয়াট ডু ইউ মিন বাই ডিপ মিউট বা ডিপ মিউটিজম? ছোট্ট কথা, ইনএবিলিটি টু অ্যাকোয়ার স্পিচ, inability to acquire speech. কখন? Due to profound or higher degree of congenital or early acquired childhood sensorineural deafness in both ears. Congenitally হোক অথবা আর্লি অ্যাকোয়ার্ড চাইল্ডহুডে কেউ যদি সেন্সোরিয়াল ডেফনেস দুটো কানের ঘটনা ঘটে, তাহলে সে কী হয়? ইজ ইনএবল টু অ্যাকোয়ার স্পিচ। এইকে তাকে বলা হবে ডিপ মিউটিজম or বলা হবে ডিপ মিউটিজম। And it is very important to diagnose the hearing defect before 18 months to 2 years of age. আমাদের বাচ্চাদেরকে আমরা চেষ্টা করব যে আমরা যেন তাদেরকে 18 মাস থেকে 2 বছরের ভিতরে ডায়াগনোস করতে পারি। থ্যাঙ্কস টু গড যে আমাদের দেশে এখন কিন্তু এবং আমাদের সিস্টেমগুলো এমন ডেভেলপ করেছে ইএনটিসদের কাছে, এখন আমরা নিউবর্নদের কিন্তু আইডেন্টিফাই করতে পারি। আমাদের টেস্ট চলে আসছে, টেস্ট করা যাবে। সুতরাং ইন এনি এজ কারো যদি সন্দেহ থাকে, সন্দেহ হচ্ছে, আমি আসবো ওই সব পয়েন্টের মধ্যে আসবো, যখন আসবো তখন সন্দেহ হচ্ছে, মেক এ টেস্ট, দেন ইউ টেক দ্য, কারণ একটাই সার কানে শুনছে না, তাড়াতাড়ি একটা হিয়ারিং এর বসায় দিলে হলো। স্পেশালি 12 মাস থেকে তো দেরি করা যাবেই না তাড়াতাড়ি হিয়ারিং। আরও যদি বেশি ইয়ে হয়, আমি পেশেন্টদেরকে 12 মাসটাকে শুধু স্ট্যান্ডার্ড মনে করি, কিন্তু 18 মাস থেকে 2 বছরের বেশি যেন কোনো মতেই না। So it is very important to diagnose the hearing defect before 18 months to 2 years of age for learning language and development of speech. এখন আমি আগে বলেছি কনজেনিটাল ডেফনেসটা কেন হয়, আমরা তো কত ক্লাসে পড়েছি, তবু একটু বলে ফেলি। জেনেটিক কজ থাকে, নন জেনেটিক কজ থাকে। আর নন জেনেটিক কজের ভিতরে যেগুলো থাকে, অটোটক্সিস যেগুলো বলেছি, ইনফেকশনগুলো অনেকবার বলা হয়েছে, এবং কজেস ডিউরিং প্রেগনেন্সি, এটাও আমরা ভিন্ন ভিন্নভাবে বলেছি, কিন্তু
নামগুলো বলছি, কিন্তু কজ ইন প্রেগনেন্সি দিয়ে বলি নেই, এটাও কিন্তু মাথায় রাখতে হবে, অর্থাৎ গাইনিতে লেগে যেতে পারে। সুতরাং এই মাথায় যেন থাকে কজেস ডিউরিং প্রেগনেন্সি কী কী দায়ী থাকে। মেটাবলিক ডিসঅর্ডার, রেডিয়েশন পার্টিকুলারলি ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার। এই যে আমরা চট করে একটা এক্সরে করে নিয়ে আসেন, এর কোনো হিস্ট্রি না নিয়ে, হ্যাঁ, আমরা এই কাজগুলো করি। সো রেডিয়েশন দেওয়া যাবে না। হ্যাঁ, প্রিম্যাচুর চাইল্ড যদি হয়, যদি বাচ্চার লং স্ট্যান্ডিং লেবারে থাকে, বার্থ ট্রমা হয়ে থাকে, হ্যাঁ, থ্রেটেন্ড অ্যাবর্শন, RH ইনকম্প্যাবিলিটি, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। RH ইনকম্প্যাবিলিটি, এগুলো মাথায় রাখতে হবে। আর একটা জিনিস মাথায় যেন থাকে, হ্যাঁ, কনসেন্টেনিয়াস ম্যারেজ যেটা হয়, কনসেন্টেনিয়াস ম্যারেজ অ্যান্ড ডেফনেস, এটা কিন্তু ডেঞ্জারাস। হ্যাঁ, সো হোয়াট আর দ্য রিস্ক ফ্যাক্টরস ইন চিলড্রেন টু ডেভেলপ দ্য ডেফনেস? একটা হচ্ছে কনসেন্টেনিয়াস প্যারেন্টস, হ্যাঁ, চাচাতো ভাই, বোন, মামাতো ভাই, হ্যাঁ, মামাতো বোন, খালাতো ভাই, খালাতো বোন, ফুফাতো ভাই, ফুফাতো বোন, হ্যাঁ, এগুলোর জন্য একটু মাথায় থাকে। ফ্যামিলি হিস্ট্রি অফ দ্য ডেফনেস, children whose mother have a history of viral infection during their pregnancy, drugs during pregnancy, prematurity, and perinatal viral fever, meningitis, jaundice. So, what are the risk factors in children for deafness? এটা বারবার একটু মনে, এটা আমাদের লেগে যাবে, তোমার কিন্তু পেডিয়াট্রিশিয়ান জিজ্ঞেস করতে পারে। সো ফ্যামিলি হিস্ট্রি অফ ডেফনেস, আত্মীয় স্বজনের ভিতর মানে খালাতো ভাই, খালাতো বোন, হ্যাঁ, সো আমাদের যে বিয়েটা হয়, কনসেন্গুনিয়াস প্যারেন্টস যেটা হয় সেটার মধ্যে যেন না থাকে। তারপর চিলড্রেন হুজ মাদার হ্যাজ দ্য হিস্ট্রি অফ ভাইরাল ইনফেকশন, ড্রাগস ডিউরিং মেডিকেল। এখন হাউ টু আইডেন্টিফাই, আমরা কীভাবে আইডেন্টিফাই করব যে আমার বাচ্চাটার প্রবলেমটা? একটু মনোযোগ দিয়ে শুনবে তোমরা এটা তোমাদের কিন্তু পেডিক্সও লাগবে। সো নর্মাল রেসপন্স অফ হিয়ারিং চাইল্ড, ওটা দ্য নর্মাল রেসপন্সটা একটা হচ্ছে নিউনেটাল পিরিয়ড, বার্থ থেকে শুরু করে 2 মান্থ। বার্থ থেকে 2 মান্থে আমরা কীভাবে আইডেন্টিফাই করব? বাসায় বসে আইডেন্টিফাই করব। একটা হচ্ছে মোর রিফ্লেক্স, আরটা হচ্ছে অরিকুলো পালপেব্রাল রেসপন্স। বাচ্চার জন্ম থেকে 2 মাসের ভিতরে আমরা বাসায় টেস্ট করবো। তারপর তো আমাদের তো অটোমেট্রিশিয়ানরা আছেন, তারা বের করতে পারেনি, হ্যাঁ, তার অনেক নানা রকম টেস্ট আছে, কিন্তু এই বাসায় বসে আমরা যেটা হয় নিউনেটালের ভিতরে হচ্ছে মরো রিফ্লেক্স। মরো রিফ্লেক্সে কী হয়, স্লিপিং বেবিকে যদি তুমি স্টিমুলেট করো উইথ এ লাউড সাউন্ড, সে করে কি লাউড সাউন্ড চমকায় উঠবে, হ্যাঁ, স্টার্টল রেসপন্স। নর্মাল চাইল্ড, বাচ্চা যে নর্মাল চাইল্ড হয় তার একটা স্টার্টল রেসপন্স হবে, সে চমকায় উঠবে। বাচ্চা ঘুমিয়েছিল, হ্যাঁ, 2 মাসের বাচ্চা যদি ঘুমের ভিতরে একটা জোরে সাউন্ড দিলা আর সে যদি জোরে চমকায় না উঠলো, তাহলে বুঝতে হবে যে যারা যে অন্যরা শুনতে, অন্য একটা বাচ্চা লাভ দেওয়া উঠলো, সে ওঠে না। সো এটাকে বলা হয় মোরো রিফ্লেক্স। আরটা হচ্ছে অরিকুলো পালপেব্রাল রেসপন্স। সেটা কি, যখন বাচ্চাকে তুমি, হ্যাঁ, স্টিমুলেট করবা উইথ দ্য লাউড সাউন্ডস, বাচ্চা কী করবে, তার যে পালপেব্রাল ফিশারটা আছে সে পালপেব্রাল ফিশারটাকে ক্লোজ করবে ইন নর্মাল চাইল্ড, কিন্তু যে শুনবে না সে পালপেব্রাল ফিশারটাকে ক্লোজ করবে না। এটাকে বলা হয় অরিকুলো পালপেব্রাল রেসপন্স। সো দেখো 2 মাসের ভিতরে কিন্তু আমরা দুটোই দিয়ে আমরা বের করে ফেলতে পারছি। আর ইনফ্যান্ট আমি একটু আরও অনেকগুলো আছে, ফাঁকা ফাঁকা মধ্যে যাচ্ছি না, আমি একটু গ্রসলি যাই। 2 মাস থেকে 24 মাস, 2 বছরের ভিতরে আমরা কী কী মরো রিফ্লেক্সটা তো ব্যাপারটা দেখতে হবে, অরিকুলো পালপেব্রাল রেসপন্সটাও দেখতে হবে। একটা আছে অকুলো জাইরিক রিফ্লেক্স। অকুলো রিফ্লেক্সটা কি, 16 সপ্তাহের সময় যদি তুমি লাউড সাউন্ড দাও তখন তার চোখে আইবলটা একটা হরিজন্টাল মুভমেন্ট, এটা একটা সুন্দর ব্যাপার। এটাকে বলা হয় OGR রিফ্লেক্স, OGR, ওকুলো জাইরিক রেসপন্স। এখন যখন লাউড সাউন্ড দেবে, এটা আমি খুবই তোমাদেরকে আশা করবো তোমার এখন ভালো না লাগলেও পরে কত একটু শুনে নিও, কারণ এটা কিন্তু আমাদের বাসার বাচ্চাদের আমরা যদি আর্লি ডায়াগনোসিস করতে পারি একটা বিরাট ক্ষতি থেকে আমরা বাঁচিয়ে দিতে পারি। তারপর আছে ক্ল্যাপ টেস্ট। ক্ল্যাপ টেস্ট যদি 24 সপ্তাহের বাচ্চা হয়, লোকালাইজেশন অফ সাউন্ড ইজ টেস্টেড বাই ডুইং ক্ল্যাপ টেস্ট। হ্যাঁ, চাইল্ড লোকালাইজ দ্য সাউন্ড, দিকে হাত দিলে আর পাতলা বাচ্চার দিকে মাথা ঘোরায়। যখন 1 মান্থ হয় বাচ্চা, যখন 1 মান্থ হয়, child can identify his parents and comprehend auditory signals and produce few words.
এক বছরে কিন্তু সে ফিউ ওয়ার্ড বলতে পারে, 1 বছর। আর 18 মান্থে যখন at the 18 মান্থ হয় তখন কি হয়, হি বিগিনস টু প্রডিউস 2 ওয়ার্ডস, দা দা, চা চা। আর যখন দা 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 লা লা এরকম করতে থাকে, তাই না? আর যখন সে 18 মাসের উপরে চলে যায় তখন সে হি বিগিনস টু প্রডিউস 2 ওয়ার্ড সেন্টেন্সেস। In the absence of the above abilities, the child's auditory status can be questionable. এগুলো মাথায় একটু রাখতে হবে। যাক, এখন এই যে পেশেন্টগুলো আমরা পাবো, এই পেশেন্টগুলোকে আমরা কী করবো, এই বাচ্চাগুলোকে আমরা কী করবো, হাউ টু ম্যানেজ। ম্যানেজমেন্ট হচ্ছে ফার্স্ট ডায়াগনোজ দ্য ডায়াগনোসিস। নাও এ লট অফ, আমি তো বললামই যে টেস্টগুলো বললাম বাসায় বসে বসে আমরা দেখতে পারি। আর হচ্ছে এ লট অফ অটোমেটিক টেস্ট আর অ্যাভেলেবল। যখনই সন্দেহ হচ্ছে অটোমেটিক টেস্টগুলো আমরা করে ফেলতে পারি, by which newborn can be assisted about their hearing levels. এখন আমি পেলাম যে আমার বাচ্চাটা কানে কম শুনে, এক্ষেত্রে কি করতে হবে? প্যারেন্টস মাস্ট বি এডুকেটেড টু হেল্প এ ডিফ চাইল্ড টু ডেভেলপ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্কিল। প্যারেন্টটাকে আমার মাস্ট বি এডুকেটেড টু হেল্প এ ডিফ চাইল্ড। হিয়ারিং এড মাস্ট বি গিভেন। অনেক মা বাবা আগে কেন এই মেশিন দেবো, ওরা কী বলবে, আরে মাত্র বাচ্চাটা জন্ম হয়েছে, এখন যদি এটা দিই আমার সারা গ্রাম হয়ে সারা পাড়া হয়ে যাবে, সবাই জানবে। আমাকে বহু পেশেন্টের সামনে বলে, দেখেন অন্য কিছু করা যায় কি না। হ্যাঁ, তাদেরকে বুঝাইতে হবে ভালো করে। কে জানলো না শুনতে না, আপনার বাচ্চার কথা না শুনলে কথা বলবে না, কথা শিখবে না, তাকে দিয়ে কোনো কাজে আসবে না। সো হিয়ারিং এইড মাস্ট বি গিভেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল টু ডেভেলপ ল্যাঙ্গুয়েজ। আমার এখন বাচ্চা শুনবে না, হিয়ারিং এইড, it may have to be supplemented. কি করতে আমরা সাপ্লিমেন্ট করতে পারি কি যে বাই লিপ রিডিং। এর সাথে আমরা তাকে লিপ রিডিং দিয়ে সাপ্লিমেন্ট করব। শুধু হিয়ারিং বসায় না হবে, হিয়ারিং এইড দিলাম আর বাচ্চা দিয়ে তাকা বলে, বাচ্চাকে বলে আমার মুখের দিকে তাকাও, ঠোঁটের দিকে তাকাও, বাবা এটা কি কলম, এটা কি বই, শুনবে আর লিপ রিডিং দিয়ে সে শিখবে। তো এই দুটাকে যখন একসাথে করে দেওয়া হবে, then it will give a good result. এখানে ভয়েস থেরাপিস্ট, ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট যারা আছেন তারা খুবই অটোলজিস্ট, হ্যাঁ, তারা আমাদের খুবই হেল্পফুল। এবং রেসপন্সিবিলিটি রেস্ট উইথ দ্য প্যারেন্টস ফর ট্রেনিং অফ দ্য চাইল্ড ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট সাচ এজ হোম। বাসার মধ্যে তাদেরকে বসে এই জিনিসগুলো শিখাইতে হবে। ওই আমার ডক্টরের উপরে ভরসা করে, থেরাপিস্টের উপরে ভরসা করে থাকতে হবে, মা বাবাকে ব্যাপারে করতে হবে। এবং এইসব বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে। যেন যে আমরা অনেক বাচ্চাদের কী করি, বাচ্চাদেরকে আমরা ল্যাপটপ দিয়ে মোবাইল দিয়ে বসে রাখি, হ্যাঁ, সারা এগুলো নিয়ে থাকে। যেসব বাচ্চাদেরকে মোবাইল, টিভি, স্ক্রিন এগুলো দেওয়া যাবে না দিয়ে, ইউ শুড নট গিভ দেম, ইউ শুড টক উইথ দেম ইন ফ্রন্ট, যাতে দ্যাট দে ক্যান রিড ইয়োর লিফ। E-patients who are not benefited by hearing aid, cochlear implant may be recommended. যাদেরকে আমরা এগুলো করার পর হিয়ারিং এড দেওয়ার পর যে আমাদের হিয়ারিং প্রবলেম যেটা বেনিফিট হবে না, সেটা কোন পেশেন্ট হিয়ারিং এড দিয়ে বেনিফিট হবে, কার হেলতে হবে না, সেটাও কিন্তু আমরা বলতে পারি। এই জায়গাতে আমরা যাই না, হ্যাঁ, আমরা যাই না। তবে বুঝতে হবে যে হিয়ারিং এড ফেলস, cochlear implant must be recommended. এখানে cochlear implant ব্যাপার আছে যে যদি eighth nerve and its central corrections are normal, then your cochlear implant will have. Otherwise কি হবে না, তাই না? তাহলে cochlear implanটের ব্যাপারেও তোমার প্রবলেম আছে। সো এডুকেশনাল ট্রিটমেন্ট দ্য ডেফ চাইল্ড শুড বি প্ল্যান। কীভাবে? স্পেশাল স্কুল ফর ডেফ অ্যান্ড ডাম যেগুলো আছে ওদের জন্য একটা স্পেশাল স্কুল দিতে হবে। স্পেশাল ক্লাসেস অ্যাটাচ টু দ্য নর্মাল স্কুলস। এই স্কুলগুলো আমাদের স্পেশাল স্কুলগুলোকে করতে হবে কি, নর্মাল স্কুলের সাথে অ্যাটাচ করতে হবে, কাছাকাছি রাখতে হবে, যাতে মাধ্যমে তাদেরকে ওইসব ক্লাসে নিয়ে যাওয়া যায়। হিয়ারিং মে বি গিভেন টু এ ডেফ চাইল্ড অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। তবে অ্যাটলিস্ট 12 মাসের সময় যেন আমরা দিয়ে দিতে পারি, এটা যেন আমাদের মাথায় থাকে। এখন আসলে আমরা কিছু কথা পড়ি এবং দ্য হিয়ারিং এইড। এই যে হিয়ারিং এইড, হোয়াট ইজ হিয়ারিং এইড? It is a device used to amplify the sounds for pronounced irreversible hearing loss.
pronounced irreversible hearing loss and helps in clarity of hearing. এখন যাদের একটু সিভিয়ার হিয়ারিং লস হয়েছে, যে হয়ে গেছে, তাদেরকে আমরা যারা ইরিভার্সিবল হিয়ারিং লস হয়ে গেছে তাদেরকে কিন্তু আমরা হিয়ারিং এইড দেবো। ইট হেল্পস ইন ক্লিয়ারিটি অফ হিয়ারিং। এবং এই হিয়ারিং এইডগুলো প্রনাউন্স হিয়ারিং লস, এবং তাদের কী হবে, তাদের সাউন্ডটাকে অ্যাম্পলিফাই করবে। এখন এই যে হিয়ারিং এইডটা, এই হিয়ারিং এইডের তিনটা পার্ট, চারটা পার্ট থাকে। একটা থাকে মাইক্রোফোন, একটা থাকে অ্যাম্পলিফায়ার, একটা থাকে রিসিভার, আর থাকে পাওয়ার সোর্স। মাইক্রোফোনটা কি করে, হুইচ কালেক্টস দ্য সাউন্ড অ্যান্ড কনভার্টস ইনটু দ্য ইলেকট্রিক্যাল এনার্জি। আমরা পড়েছিলাম না কর্টিক্যাল মাস্টারডেক্টমি, আমরা ছোট্ট একটা ক্লাস নেব পরে, যে সার্জারি ইন দ্য ইয়ার, তাহলে আমরা ওখানে সব পড়ে ফেলবো। ওই এই যে হিয়ারিং এইটা, হিয়ারিংয়ের পর যে ককলিয়ার ইমপ্ল্যান্ট করা হয়, এই ককলিয়ার ইমপ্ল্যান্টে কিন্তু কর্টিক্যাল মাস্টারডেক্ট লাগে। যদি এখানে কথাটা আসছে না, তো আমি একটু বলে রাখলাম, পরে আসছে আমি, কারণ হিয়ারিং এড ফেল করলে তো আমি ককলিয়ার ইমপ্ল্যান্ট দিব। সো হিয়ারিং এডের ব্যাপারে প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে মাইক্রোফোন। অ্যান্ড মাইক্রোফোনের কাজটা কি, মাইক্রোফোনের কাজটা কালেক্ট দ্য সাউন্ড অ্যান্ড কনভার্টস ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি। দেন পার্টটা থাকে অ্যাম্পলিফায়ার। What it amplifies, it amplifies the electrical impulse produced by the microphones. Microphone যা করলো তাকে সে অ্যাম্পলিফাই করলো। আর রিজার্ভারটা কি করে, এই রিসিভার যেটা করে, সে কি করে, রিসিভার it receives the amplified electrical stimulus and reconverts it into an acoustic signals. আর এরপর হচ্ছে পাওয়ার সোর্স, সেটা হচ্ছে স্মল ব্যাটারিজ। এখন এই যে হিয়ারিং এইডগুলো আছে, এটা কি টাইপের হয়, বডি রাউন্ড হতে পারে, বিহাইন্ড দ্য ইয়ার হতে পারে, চশমার সাথে হতে পারে, স্পেকটেকল হতে পারে, ইনসাইড দ্য ইয়ার ক্যানেল হতে পারে। ইউজ, তাহলে হিয়ারিং এর ইউজটা কোথায়? হিয়ারিং এর ইউজটা হচ্ছে ইন দ্য কন্ডাক্টিভ ডেফনেস, হোয়ার সার্জারি উইল নট হেল্প, অর হোয়েন দ্য পেশেন্ট রিফিউজেস সার্জারি। তাহলে হয় কখন পেশেন্ট রিফিউজ সার্জারি করতে, যেমন আমরা কন্ডাক্টিভ কোথা হয়, বড়দের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম অটোস্ক্লেরোসিস। অটোস্ক্লেরোসিস বহু পেশেন্ট আছে, তারা অপারেশন করতে চায় না, স্টেরয়েড করতে চায় না, তাদের হিয়ারিং এইড দিতে হবে। তবে বলে নিতে হবে, ভাই আজ হোক কাল হোক, পরে কিন্তু হিয়ারিং এইডও কাজ করবে না। In some cases of sensorineural hearing loss, hearing aid can be used. কখন? Hearing aids are prescribed after properly assessing the patient's hearing status by audiometry. তো sensorineural hearing deafness কিন্তু আমরা ইউজ করি, তবে তা করার আগে তাদেরকে আমরা ভালোভাবে অডিওমেট্রি টেস্ট করে নিতে হবে, এবং হিয়ারিং এড ট্রায়াল ইজ নেসেসারি। ট্রায়াল দিতে হবে। পেশেন্ট মে নট টলারেট দ্য হিয়ারিং এইড ইনিশিয়ালি পেশেন্ট টলারেট নাও করতে পারে, বাট দিস ক্যান বি ওভারকাম বাই কনস্ট্যান্ট ইউজ অ্যান্ড অডিটরি ট্রেনিং। আমাদের কাছে অনেক পেশেন্ট আসে, বলে আমরা দিতে পারি না, শিশু অভ্যাস করলে হবে, দিতেই ঠিক হয়ে যাবে, প্র্যাকটিস করতে হবে। অথবা কী করতে হবে, যেখান থেকে নিয়েছে তাদের কাছে গেলে তারা অডিটরি কিছু ট্রেনিং দিয়ে দেবে, সেটা দিয়ে কাজ হয়ে যাবে। যাক, আমি খুব সংক্ষেপে চেষ্টা করছি, কারণ একটু বেশি থাকতে চাই না আমরা, কারণ আমাদের তো এগুলো MBBS-এর। তবে আইডিয়া থাকাটা খুবই ভালো যে আমার হিয়ারিং এইডটা আসলে কখন দরকার, স্পেশালি বাচ্চাদেরটা, যে আমি নিজের কথাগুলো বললাম, তোমরা যদি কেউ মনে না শুনে থাকো, আবার ওই কথাগুলো একটু শুনে নিও, কারণ এটা আমাদের জন্য খুবই একটা জরুরি। এরপর আসলে ককলিয়ার ইমপ্ল্যান্ট সম্বন্ধে আমরা একটু 2-4 লাইন, বেশি বলবো না, তারপর আমাদের লেকচারটা শেষ করে দিব। ককলিয়ার ইমপ্ল্যান্টটা আসলে, ককলিয়ার ইমপ্ল্যান্টটার ব্যাপারটা কি? ইট ইজ অ্যান ইলেকট্রিক ডিভাইস। ককলিয়ার ইমপ্ল্যান্টটাও কিন্তু একটা ইলেকট্রিক ডিভাইস, এবং এটা কি করে, ইট স্টিমুলেটস ককলিয়ার নার্ভ ডাইরেক্টলি, অ্যান্ড দিস রিপ্লেসেস দ্য ফাংশন অফ ককলিয়া। ককলিয়ার ইমপ্ল্যান্ট নামের মধ্যে ককলিয়াটা করে কি, ককলিয়ার ফাংশনটাকে রিপ্লেস করে। এই জন্য ককলিয়ার ইমপ্ল্যান্ট করানো হচ্ছে। কাকে ইমপ্ল্যান্ট করানো হচ্ছে? ককলিয়ার কাজ করবে এমন কাউকে। এটাই হচ্ছে ককলিয়ার ইমপ্ল্যান্ট। ককলিয়াটাকে ইমপ্ল্যান্ট করা হচ্ছে, তবে ককলিয়া তো ইমপ্ল্যান্ট করা যাবে না, এমন একটা ডিভাইস ইমপ্ল্যান্ট করা হচ্ছে যেটা ককলিয়াটাকে কি করবে, রিপ্লেস করবে। সো হোয়াট ইজ ককলিয়ার implants? It is an electronic device. It is an electronic device which stimulates the cochlear nerve directly, and this replaces the functions of the cochlea. Hearing এর চেয়ে পার্থক্যটা কি?
হিয়ারিং এড কি করে? অ্যাম্পলিফাইজ দ্য সাউন্ড অনলি অ্যান্ড স্টিমুলেটস দ্য ককলিয়ার হেয়ার সেলস। অ্যাম্পলিফাই করে ককলিয়ার হেয়ার সেলগুলো। তাহলে হিয়ারিং এড কাজ করবে যদি ককলিয়ার মধ্যে কেউ জীবিত থাকে, ককলিয়ার হেয়ার সেল সেন্সর যদি আমরা ইউজ করি, তো ককলিয়ার হেয়ার সেল যদি কেউ থাকে। আর যদি না থাকে, ককলিয়ার যদি কোনো কাজ না করে, ককলিয়ারকে যদি আমরা বাইপাস করতে হয়, হ্যাঁ, ককলিয়ারিং, তখন আমাদের ককলিয়ার ইমপ্ল্যান্ট দিতে হবে। অর্থাৎ ককলিয়ার ইমপ্ল্যান্ট বাইপাসেস দ্য ককলিয়ার। এখন বেনিফিটস অফ দ্য ককলিয়ার ইমপ্ল্যান্টস, ককলিয়ার ইমপ্ল্যান্টের বেনিফিটটা কি? এখানে একটা কথা মনে রাখতে হবে যে ইমপ্ল্যান্ট উইল নট প্রডিউস নর্মাল হিয়ারিং but enables the person to hear environmental sounds and speech at comfortable loudness level. এতে কি হলো? It enhances lip reading and helps speech production in prelinguals. যারা কথা বলা শিখে নাই, তাদেরকে তারা কথা বলাতে সাহায্য করে। তবে it helps in building self-confidence of patients and is more helpful in patients who could hear earlier and then lost their hearing, অর্থাৎ পোস্টলিঙ্গুয়াল, যারা কথা বলা জানতো, শিখতো, হঠাৎ করে ওই যে কতগুলো বলেছি ভাইরাল ব্যাপার, ব্যাকটেরিয়ার ব্যাপারের জন্য টোটাল হিয়ারিং লস হয়ে গেছে, তাদের জন্য এই ব্যাপারটা। সো আমরা ইন্ডিকেশনটা কখন ইন্ডিকেট করবো ফর ককলিয়ার ইমপ্ল্যান্টস? ডেফিনেটলি bilateral severe sensory hearing loss above 90 decibel where hearing aid is not helpful, especially in prelinguals, and IQ of the patient is well within normal limits. It may also be useful in those patients having damage to cochlea with intact eighth nerve, such as traumatic congenital labyrinthitis, presbyculosis, Meniere's disease, drug toxicity. তাহলে মেসেজটা কি দাঁড়ালো? মেসেজটা দাঁড়ালো, the patient after the cochlear implant needs intensive speech and auditory training for better discrimination of speech. Thank you very much. লেকচারটা খুব মজার না হলো, ভালো না হলো, তোমরা প্লিজ, তোমরা যারা পারো এই লেকচারটাকে আবার একটু শুনে নেবো। আমি খুবই অল্প করে বলেছি, এটা তোমাদের প্রাত্যহিক জীবনে, ফ্যামিলি জীবনে অনেকেরই দরকার হবে, স্পেশালি নয়েজ ইন্ডাস্ট্রির ব্যাপারে, স্পেশালি বাচ্চাদের ডিপ নিউট্রিশনের ব্যাপারে। বাচ্চাকে আমার বাসায় আমি কীভাবে আইডেন্টিফাই করে নিব, কীভাবে দেখব, কখন আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। আমাদের অনেকের একটা কথা থাকে, এই ও খুব দেরিতে কথা বলছে, হ্যাঁ, এদের ফ্যামিলির অভ্যাসে এরা দেরিতে কথা বলে। সুতরাং কোনো বাচ্চা যদি 18 মাস 12 মাস পর থেকে সাউন্ডগুলো না দেয়, 18 মাসে যদি দাদা, নানা, মামা এগুলো না বলে, হ্যাঁ, এগুলো না বলে, আমরা তাড়াতাড়ি করে নিয়ে যাবো। আমরা কারো কথা শুনবো না যে আমাদের ফ্যামিলির ছেলেমেয়েরা দেরিতে কথা বলে, ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। বেশি কিছুদিন আগের কথা না, মাস এই করোনার আগে দিয়ে খুবই ভালো লেভেলের একজন লোক, হ্যাঁ, হাজব্যান্ড আর ওয়াইফ আমার চেম্বারে ঝগড়া লেগে গেল। ওয়াইফ বললো, আমি বললাম যে ওকে একটু টেস্ট করতে হবে, এগুলো নিয়ে যান। হাজব্যান্ড খেপে গেল, হ্যাঁ, আপনি বলতে চান যে আমার নাতি কানে শুনে না, সেজন্য না। আমি ওরা আমাদের ফ্যামিলির সবাই দেরিতে কথা বলছে। আমার বাবা বলছে, আমার মা বলছে আমি 4 বছর বয়সে কথা বলছি। যাক, আমার চেম্বারের ঘটনা। তো এই জন্য আমি বলবো তোমাদেরকে, কখনোই যেন একটা ঘটনা ঘটে। 18 মাস বাচ্চা হয়েছে, দাদা, নানা, চাচা, বাবা এগুলো বলে না। বাচ্চা যখন সাউন্ড দিলে তাকায় না, 16 মাসে যখন জোরে সাউন্ড দিলে আইবল মুভমেন্ট করে না, ক্ল্যাপ করলে বাচ্চা ওদিক করে না, রিঙ্গিং সাউন্ড দিলে বাচ্চা মাথা ঘুরায় না, এই সবগুলো মাথায় রাখতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি পেশেন্স হিয়ারিং। আমার এই বকবকের দোষ শুনেছো, আমি খুবই খুশি হব তোমাদের লেকচারটা আবার শোনো, এই জন্য তোমাদের প্র্যাকটিক্যাল জীবনে খুব কাজে লাগে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।